আগুনে হাত দিলে হাত পোড়ে, এটা তাদের জানিয়ে দিতে হবে। আমি যেখানেই থাকি, এই বাংলাদেশই আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। ইউনূসের একটা দোষ আছে, মানুষের কাজ চুরি করা। যেমন ক্ষমতা চুরি করেছে, ডাকাতি করে ক্ষমতা নিয়েছে, ওইভাবে কামচোর আমাদের করা কাজগুলিকে সব সব চুরি করে এই ইউনূস চোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে। তার এক মাইক লাগানো আছে, তার প্রেস সেক্রেটারি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে। জঙ্গিদের হাতে নিয়ে ইউনূস কিন্তু ক্ষমতা দখল করেছে। চারিদিকে যখন নির্বাচনের দাবি উঠছে, সে কিন্তু নির্বাচন করতে চাচ্ছে না। এত মানুষ মারা গেছে, কীভাবে নির্বাচন করবে? মানুষ মেরেছে কি? মানুষ তো হত্যা করেছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় তাদের প্রিয় পোড়া পান্ডা। অপকর্মগুলি তো তারাই করেছে, নিজেরাই মানুষ খুন করেছে। তারা কিন্তু নির্বাচন কথা বলে না। যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা, আজকে সেটাকে আবার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেখানে সংশোধনী এনে সেখানে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় আমার বিরুদ্ধে তো প্রায় 450 মতো মামলা, তারপর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। সেখানে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী কেউই রেহাই পাচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা, বিচারের নামে প্রহসন করা হচ্ছে। এবং কি দেখা গেল, যুদ্ধ অপরাধীদের বিচারে, যখন আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, সেই বিচারে ডিফেন্সের যারা ছিল, ডিফেন্স টিমের সাথে যে কাজ করেছে, সেই হয়ে গেছে এখন চিফ প্রসিকিউটর। আর যে দলটা নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান যাদেরকে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদের অংশবিশেষ মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, সে জামায়াতে ইসলামী, তাদেরই দলের লোক, তারাই হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর, যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল। তারা যদি চিফ প্রসিকিউটর হয়, তো সে মামলার রায় তো এমনি জানা যায়। সেখানে কি ন্যায় বিচার হবে? আমরা কি ন্যায় বিচার পাবো? বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে? তা তো পাবে না। এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন, সেই একজন যুদ্ধ অপরাধী আজহার, সে তো সেই আল বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে। মেয়েদেরকে তুলে তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিত, এবং প্রেগনেন্ট মেয়ে, তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে। তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েছেই, তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল। এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয়, এমনকি অনেকে গুলি করে হত্যা করে। এবং ওই অঞ্চলে, সেই নিশবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে তুলে ধরে গণহত্যা চালায়, মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায়। এবং এর পূর্বেরই প্রমাণ রয়ে গেছে, এখনও স্থানীয় লোকজন জানে আজহারের কুকীর্তির কথা, তা প্রমাণিত। অথচ সে সাজা পেয়েছিল। আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদের গলায় জুতার মালা পরায়, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায়, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। আর যুদ্ধ অপরাধী, রেপিস্ট, যে পাশবিক অত্যাচার করেছে নারীদের উপর, এরা তখন এরকম বৃদ্ধ ছিল না, তারা তখন খুব যুবক ছিল। এটা সবার মনে রাখা উচিত। 53 বছর আগের কথা। তাদের বয়স তখন খুব অল্প, এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। কি অদ্ভুত দেশে আমরা বাস করি। আর যিনি আমাদের ডক্টর ইউনূস সাহেব, তারই বদৌলতে আজকে আন্তর্জাতিক যত সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সেই যে মূল হোতা এবং সেই যে বড় নেতা, এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য। অথচ মানুষকে, সারা বিশ্বকে সে বোকা বানিয়েছিল। যে গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় তৈরি করা, 6,000 টাকা বেতনে একটা এমডির পদে চাকরি করত, তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক কীভাবে হলো? এটা আমি শুনেছি। এটা তো সকলে পারলে তদন্ত করে দেখেন, দেশে বিদেশে যারা আছে। একমাত্র আমেরিকা, সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গায় তার যে
গ্রামীণ আমেরিকান ব্যাংক এবং বিভিন্ন তার ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে কি 17 বিলিয়ন মার্কিন ডলার তার বিনিয়োগ। এত টাকার মালিক সে। ফ্রান্সে শোনা যায় 2 বিলিয়ন ডলারের তার ব্যবসা, এবং সেখানে 2টা না 3টে ব্যাংকের সাথে তার শেয়ার আছে। খুব মহামূল্যবান ফ্ল্যাট কেনা আছে নাকি প্যারিসে। আর বাংলাদেশে তো তার সম্পদের অভাব নাই। 3টা ব্যাংকেরই রিপোর্টে ছিল 118 কোটি টাকার মালিক। তাছাড়া আরও বিভিন্ন জায়গায়, যেমন 70 কোটি, কোথাও 46 কোটি, কোথাও 66, নানাভাবে তার টাকা, অজস্র টাকার মালিক সে। পূর্বাঞ্চলে 10 কাঠা জমি নিয়েছিলাম আমরা, তার জন্য সেটাকে বিরাট অপরাধ হয়ে গেছে। তার জন্য একেবারে রেড অ্যালার্ট দেওয়া হয়। আমাদের ছেলে মেয়ে কেউ বাদ যায় না, জয়, পুতুল, ববি, টুলি প্রবন্ধী কেউ না, রিয়ানা, সবার বিরুদ্ধে মামলা। অপরাধ কি 10 কাঠা জমি? কেন, আমরা কি অপরাধ করছি? আমাদের কি 10 কাঠা জমি পাবারও অধিকার নাই? আমাদের সব সম্পদ দিয়ে দিচ্ছে জনগণকে। আমাদের ছেলেমেয়ের কি কোনো অধিকার নাই? আর ইউনুসের তাহলে কি আছে শোনেন আপনারা। এই পূর্বাচলে তার 4000 কাঠা, 4800 কাঠা জমি, 4800 কাঠা জমি, সেখানে সে রিসোর্ট করেছে নৈসর্গ নামে। তো পূর্বাচলে এত জমি সে কীভাবে নিল? কোন আইনের বলে, কোন পরিকল্পনা বলে সে নিয়েছে? তার জবাব দিতে হবে না? তার বিচার হবে না? তার হিসাব হবে না? উত্তরায় 5 একরের উপরে জমি। কক্সবাজারেও কিন্তু নৈসর্গ রিসোর্ট আছে। সমগ্র বাংলাদেশে 6000 কোটি টাকার খালি জমি কিনে রেখেছে মানুষকে নাকি সেবা দেবে। আজকে একটা সেবাও কি মানুষ পেয়েছে সেখান থেকে? চট্টগ্রামে 83 কাঠা জমি নিয়েছিল, 83 না 87 কাঠা জমি। কি আনন্দ স্কুল করবে, সেই স্কুলের চেহারা কেউ দেখেনি। আর ক্ষমতা আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্য 2 হাতে লুটে নিয়েছে। যেমন তার সমন্বয়ক উপদেষ্টা 2 হাতে টাকা বানাচ্ছে, শেয়ার মার্কেটে 90,000 কোটি টাকা লুট করে নিয়েছে, আর সেখানে তারা এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। তার কি ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা বানাচ্ছে বিদেশে, আর এদিকে 2 হাতে সব এদিকে লুটে খাচ্ছে। এটাগুলি কোনো অপরাধ না। সব অপরাধ আওয়ামী লীগের, সব অপরাধ আমরা করেছি, সব অপরাধ মুক্তিযোদ্ধাদের। কারণ দেশটা কেন স্বাধীন করলো? আরে বাবা, স্বাধীনতা যদি নাই করা হতো তো ইউনূস কি আর এই মসনদে বসতে পারতো? মসনদে বসে বড় বড় কথা বলতে পারতো? সে জাপানে গেছে, কোন মুখে যায়? হলি আর্টিজানে যারা জাপানিজদের হত্যা করেছে তাদেরকে তো ইংলিশ মুক্তি দিয়ে দিয়েছে। যত জঙ্গি সন্ত্রাসী জেলখানা খালি ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে। আবার মাতার বাড়ি, এ পরিকল্পনা তো আমার। এবং জাপান সরকার, জাপানের প্রাইম মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন, আমি তার দাওয়াতে জাপানে গিয়েছিলাম। $6 বিলিয়ন আমাদের একটা এমইউ সই হয়, যেটা লাইন অফ ক্রেডিট তিনি বাংলাদেশে বিনিয়োগ করবেন। সেই লাইন অফ ক্রেডিটে $6 বিলিয়ন আমাদের সাথে চুক্তি, এবং সেই জন্য মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন। সেখানে ডিপসি পোর্ট নির্মাণ হচ্ছে, কিছুটা চালু হয়ে গেছে এবং আরও এটা উন্নত মানের হচ্ছে। সেখানে একটা ইকোনমিক জোন হবে, এবং জাপানকে আমরা ঢাকা 2500-এ সেখানে আমরা জায়গা দিয়েছি। সেখানে জাপানি বিনিয়োগ হয়েছে, এবং কক্সবাজার, টেকনাফ, সাবরংয়ে সেখানেও তাদের একটা স্পেশাল ইকোনমিক জোন, এবং সেই সাথে সাথে আমাদের সি বিচ শুধুমাত্র মানে ফরেনারদের জন্য উন্নত মানের সি বিচ করে দেবে। আমাদের মহেশখালী দ্বীপের যে মাতার বাড়ি, সেখানে যেমন তারা ডেভেলপ করে দিচ্ছে, পাশাপাশি সোনাদিয়া দ্বীপে সেখানে ইকো ট্যুরিজম গড়ে উঠবে, সেই পরিকল্পনা রয়েছে জাপানের সাথে আমাদের। জাপানের সাথে তো আমাদের সেই সম্পর্ক রয়ে গেছে, এবং বিগ বি এই কর্মসূচির আওতায় ব্যাপকভাবে তারা এখানে বিনিয়োগে এসেছে। মেট্রো রেল জাপান করে দিয়েছে। কাজে এভাবে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করে দিচ্ছে জাইকার অর্থায়নে। আজকে আমি যে কাজগুলি করে যাচ্ছি অলরেডি চলমান, যেগুলি সম্পন্ন হচ্ছে বা হবে, এটা নাকি ইউনূস স্বপ্ন দেখেছে, করে ফেলেছে। স্বপ্ন দেখলো কোথায়, কখন? আর এই কাজগুলি তো আমি করেই দিয়েছি, ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে। তাহলে সে আবার স্বপ্ন দেখলো কী করে? ইউনূসের একটা দোষ আছে,
মানুষের কাজ চুরি করা। যেমন ক্ষমতা চুরি করেছে, ডাকাতি করে ক্ষমতা নিয়েছে, ওইভাবে কাম চুরি করতে পারে। আমার করা সন্দ্বীপে আমরা যে করে দিলাম ফেরি সার্ভিস, ওমা 3-4 মাসের মধ্যে নাকি ফেরি সার্ভিস করে ফেললো। বলতে পারবে এই ফেরি সার্ভিস করার জন্য কী কী করা লাগে আর কত দিন সময় লাগে? একটা ফেরি যে সাগরে চলবে সেটা তো আলাদাভাবে তৈরি করতে হয়। ফেরিটা যেখানে ভিড়বে সে পন্টুনটাও আলাদাভাবে তৈরি করতে হয়। সে ব্যাপারে তো কোনো কাজ আছে? 7 উপদেষ্টা 7 কেচি নিয়ে 1 ফিতা কেটে 7 টুকরা করে উদ্বোধন করতে গেল। ঠিক এইভাবে যমুনা নদীর উপরে রেল সেতু, এটাও তো আমার করা। এই বরিশাল আপনারা ভেবে দেখেন তো, আগে যাতায়াত করতে কত সময় লাগতো, এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা আসতে পারেন। এখানে পদ্মা সেতুই শুধু না, তার আগে শিকারপুর, দ্বারিকা, গাবখান, কীর্তনখোলা, পায়রা নদীর উপর সব ব্রিজ কিন্তু আমার করে দেওয়া। প্রত্যেকটা সেতু আমরা কত নাম বলবো, সমস্ত সেতুগুলি এক এক করে রাস্তা করে দিয়েছি। এমনকি ভাঙ্গার থেকে রেল লাইন বরিশাল হয়ে ঝালকাঠি হয়ে একেবারে সেই মংলা বন্দর পর্যন্ত যাবে, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। ইতিমধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর হয়ে রেল লাইন চালু হয়ে গেছে এবং সেটা একেবারে মংলা বন্দর পর্যন্ত প্রত্যেকটা নদী ব্রিজ করে রেল চালু করে দিয়েছি এবং সেখানে হাইওয়ে করা 6 লেন বিশিষ্ট হাইওয়ে হবে, যেটা ঢাকা থেকে একেবারে বরিশাল হয়ে মংলা বন্দর পর্যন্ত যাবে। সে পরিকল্পনাও কিন্তু আমাদের করা আছে। প্রত্যেকটা পরিকল্পনা আমি নিজে করে দিয়ে এসেছি। কাজ হয়তো সবগুলি শুরু করতে পারিনি এখনও, কিন্তু শুরু করার কথা ছিল। আমাদের করা কাজগুলিকে সব চুরি করে এই ইনুচোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে। তার এক মাইক লাগানো আছে, তার প্রেস সেক্রেটারি বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে আমি আপনাদের সেটি আহ্বান করব যে এভাবে বসে থাকা না। আজকে জেলখানা থেকে কোর্টে নেওয়ার সময় আমাদের নেতাকর্মীদের মারে, আর আপনারা দাঁড়িয়ে দেখবেন। কেন দাঁড়িয়ে দেখবেন? এখন থেকে যাকে যখনই নেওয়া হবে সেখানে লোক দাঁড়িয়ে থাকবে, যারা মারতে আসবে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। উপযুক্ত শিক্ষা দিতে হবে, বাধা দিতে হবে। গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজে যেভাবে পারেন এদেরকে শিক্ষা দেন, এটাই আমার নির্দেশ। আগে এই শিক্ষাটাই তাদের দিতে হবে। আগুনে হাত দিলে হাত পোড়ে, এটা তাদের জানিয়ে দিতে হবে। মানুষ খুন করলে নিজেরও জীবন বিপন্ন হয়, এটা তাদের শিক্ষা দিতে হবে। এর থেকে আর কত বলবো? শুধু নির্দেশ চাইলে হবে না। আপনার ঘর পূর্বে আর আপনি নির্দেশে বসে থাকবেন যে আপনি তাদের প্রতিকার করবেন না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা তো হয় না। যেভাবে পারবেন প্রতিকার করতে হবে সেভাবেই করবেন, সেটাই আমার নির্দেশ হিসেবে মেনে নেবেন। আমি তো আছি আপনাদের সাথে, যখন যেটা লাগবে আমি তো দেখব। আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কাজে এটাকে নিয়ে হেলাখেলা আমরা করতে দিতে পারি না। এই দেশকে এই খুনি ইউনূসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, এ বিশ্বাস আমার আছে। সেই জন্য তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ একবার একটা ঘটনা থেকে বাঁচায়, তারপরে দেখা যায় আমার কিছু কাজ দেয়, সেই কাজ করি এবং ইনশাল্লাহ এটা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।